আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। পোশাক খাতের অস্থিরতা কিছুতেই কমছে না। আমরা দেখলাম যে গত সোমবারও অনাকাঙ্ক্ষিতভাবে একজন শ্রমিক নিহত হলেন, আহত হয়েছেন অনেকে। এবং এই অস্থিরতা নির্বাচন আগ থেকেই চলছে, নানান ধরনের ষড়যন্ত্রের কথা আমরা শুনছি। একই সাথে পোশাক খাতের রপ্তানিও কমছে। কেন এই অস্থিরতা, পেছনে কারা কাজ করছে, নাকি সংকটের সমাধানে আসলে স্থায়ী কোনো সমাধান আসছে না, এসব বিষয় নিয়ে আমরা কথা বলি। এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রয়েছেন পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর পরিচালক শামস মাহমুদ। আমি জুনায়েদ সাকি, আপনাকে দিয়ে শুরু করছি। কেন অস্থিরতা এরকম ক্রমাগতভাবে বাড়ছে? আমরা কমার তো কোনো লক্ষণই দেখছি না। বেশ ৭-৮ মাস ধরে কোনো এটা আমরা দেখছি অব্যাহতভাবে রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দেশে তো একটা অর্থনৈতিক সংকট নানা দিক থেকেই এটা আসছিল, এবং মূল্যস্ফীতি বলেন, মুদ্রাস্ফীতি বলেন, সেটা তো ক্রমাগত বাড়ছিল। ফলে শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি, সেটা তাদের জীবনযাপনের ব্যয়ের সাথে খুব সঙ্গতিপূর্ণ হচ্ছে না। ফলে একটা অসন্তোষ সবসময় আছে। তারপরে নানা ধরনের তাদের হাজিরা, বোনাস, টিফিন, অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে অসন্তোষ এটা ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে ২৩শে ডিসেম্বরে যে মজুরি বৃদ্ধি হয়েছে সেটা বহু কারখানায় কার্যকর করা হয়নি। এই সবগুলো মিলে যখন আপনার এই জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান বলতে হবে, শেষের দিকে শ্রমজীবী মানুষের যে অংশগ্রহণ, তাদের যে আত্মত্যাগ, আমরা যেটা ঘটলো সেটা হচ্ছে যে শ্রমিকরা অনেকগুলো কারখানা আসলে শ্রমিকদের বেতনই দিতে পারছে না। ফলে শ্রমিকরা প্রথমে বেতনের দাবিতে নেমেছেন এবং অন্যান্য তাদের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো নেমেছেন। এখন এই জায়গায় আন্দোলনের দুটো দিক আছে। একটা হচ্ছে যে আন্দোলন কতগুলো জেনুইন দাবিতেই শ্রমিকরা নেমেছে। যারা বেতন পাচ্ছে না তারা কি করবে? বসে থাকার তো কোনো সুযোগ নেই, তার তো রাস্তায় নামতে হয়। কারণ যখন বেতন বারবার চাওয়ার পরও না দেওয়া হয়, মাসের পর মাস বেতন না পেলে সে খাবে কি? সুতরাং ওই জায়গাটাতে একটা জেনুইন জায়গা আছে। কিন্তু যেটা একই সাথে ঘটছে যে এটাকে মোকাবেলা করার জন্য সরকারের যে আরো প্রম্পট পদক্ষেপ দরকার ছিল, সেইটা আমরা দেখিনি। মালিক পক্ষের দিক থেকেও যখন পরিস্থিতিকে আগাম অনুমান করে দ্রুত বিষয়টার যে ফয়সালা করার জন্য সরকারের সাথে যে উদ্যোগ, সেটা যখন তারা এসছেন ততক্ষণে আরও অনেকগুলো গার্মেন্ট বন্ধ হয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যারা এই গার্মেন্ট সেক্টরের দুটো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা এত শ্রমঘন শিল্প, এবং এটা যেহেতু একই অঞ্চলে আছে, মুশকিলটা হচ্ছে একটা গার্মেন্টের শ্রমিকরা যখন বকেয়া বেতনের জন্য নামে, তখন তার সাথে অন্যান্য গার্মেন্টের শ্রমিকরাও কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত হয়ে পড়ে। এইটার ফলে যেটা হয় যে আপনি যদি একটা অংশের বকেয়া বেতন রেখে দিলেন, আপনি ভাববেন যে এটা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা থাকবে না। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। ফলে এই জিনিসটা ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা, পুরো ইন্ডাস্ট্রিকেই যে একটা অস্থির করে তুলবে, সেইটার যে আগাম অনুমান, সেটা অনেকের মধ্যেই ছিল। কিন্তু এটা পুরো মালিকদের সংগঠন এবং সরকারের উভয়ে আমরা বারবার বলার চেষ্টাও করেছি, আরও আগে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। তো দুটো পদক্ষেপ যেটা আমরা দেখেছি, 3 দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে 18 দফা দাবি তাদের, সেটা মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে দাবিগুলো মানার সাথে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আগামী 10ই অক্টোবরের মধ্যে যে সকলের বেতন, বকেয়া বেতন দিয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে সরকারের দিক থেকে, সেটা বাস্তবায়নটা হবে কীভাবে? শ্রমিকদের মধ্যে কিন্তু এই আস্থাটা আসতে হবে যে প্রত্যেকেই তাদের বকেয়া বেতনটা পাবে। এখন যারা বকেয়া দিতে পারবে না, ধরুন কোনো কারখানার এখন সেই বাস্তবতা নেই, সেগুলোকে চিহ্নিত করা দরকার। এবং আমরা মনে করি যে শিল্প, যে সামগ্রিক শিল্পের যে স্বার্থ এবং শ্রমিকের স্বার্থ তার সাথে যুক্ত, কারণ শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিক তো চাকরি হারাবে। ফলে সামগ্রিক শিল্পের যে স্বার্থ, যেহেতু তাদের শিপমেন্ট, সিজন, অনেকগুলো ফ্যাক্টর যুক্ত আছে, সেই ক্ষেত্রে সরকারকে এখানে বিশেষ
একটা সহযোগিতা নিয়ে হাজির হতে হবে। যারা বেতন দিতে পারছে না তাদেরকে সফট লোন দিয়ে যাতে তারা শ্রমিকদের বেতনটা ঠিকমতো দিতে পারে। 10 তারিখ কিভাবে আসেনি, তারপরেও কেন অশান্ত হলো? আমি একটু শান্ত মাহমুদ আপনার কাছে জানতে চাই যে হ্যাঁ কিছু বলুন। না, আমি বলছি যে এটা একটা জরুরি কাজ। এই কাজগুলোর নিশ্চয়তা যখন আপনি নিশ্চিত করবেন, অর্থাৎ আমি বলছি যে জেনুইন যে কারণগুলো আছে শ্রমিকদের মধ্যে সেগুলোকে আপনাকে প্রথমত সমাধান করতে হবে। তারপরে যখন হবে তখন বোঝা যাবে যে এখানে আসলে কোনো না কোনো পক্ষ শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। আমি এই জায়গাটি আসবো। সেই জায়গাটা আছে এবং সেই জায়গাটা আছে তার নানান লক্ষণও আমরা দেখেছি এবং আমরা সেইটাকে বন্ধ করার উপায় বলছি, একদিকে শ্রমিকের জেনুইন যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করে ফেলেন, তারপরে বাকি জিনিসটাকে শনাক্ত করে কিভাবে এই শ্রমিকদেরও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। যে তারা যদি দেখে যে কেউ একটা পক্ষ পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চাইছে তাহলে তো সেটা তার নিজের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। ফলে শ্রমিকদেরকেও সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে যাতে এই ইন্ডাস্ট্রিকেও ধ্বংস করতে না পারে। কিন্তু সরকারকে অবিলম্বে এই বেতন, বকেয়া বেতন নিশ্চিত করতে হবে, কারণ সেটার কোনো না কোনো ব্যবস্থা তাদের বের করতে হবে যাতে করে মানে ওই পুরো অঞ্চলের কি বলে যে সৃষ্টি হয়, শান্তি সৃষ্টি হয়। শামসুল মাহমুদ, আসলে 18 দফা তো মেনে নেওয়া হলো সব পক্ষ থেকেই, নতুন করে যে আনরেস্টটা তৈরি হলো এটা কেন, অথবা সামগ্রিকভাবে যদি আমরা একটু জানার চেষ্টা করি যে এখন সংকটটা আসলে কোথায়? না, সংকটটা দেখেন, সংকটটা কিন্তু আজকে শুরু হয়নি। যে আজকে যে আনরেস্টটা দেখছেন এটা কিন্তু গতকালের ইভেন্টসের জন্য হয়নি। এটা একটা কী বলবো, একটা স্নোডাউন এফেক্ট, একটা নকডাউন এফেক্ট দিয়ে হচ্ছে। এটা কিন্তু শুরু হয়েছে গত বছর থেকে। গত বছর এটা শুরু হলো কখন? যখন এনার্জি প্রাইসটা বৃদ্ধি করা হলো, ইলেকট্রিসিটি, গ্যাসের দাম যখন বাড়ানো হলো, তখনই কিন্তু আমরা বলেছিলাম যে এইটার ডাউন দ্য লাইন এফেক্ট উইল নট বি গুড। এটা নিয়ে কিন্তু সব চেম্বার বডিজ, এখানে বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ, ঢাকা চেম্বার, সবাই কিন্তু আমরা এই জিনিসটা বলেছিলাম। কারণ এখানে সিম্পল একটা হিসাব ছিল, আপনি আমার গ্যাসের বিল, ইলেকট্রিসিটির বিল 1 কোটি টাকা আসে এখন, হ্যাঁ, আর গত বছর যে ইনক্রিজটা হলো ওখানে আমার 1 লাফে 2 কোটি টাকা হয়ে গেছে। 12 মাসে ধরেন 12 কোটি টাকা, 1 কোটি টাকা এক্সট্রা। এটা আমি মিনিমাম বলছি। তো আমরা সবাই জানি গ্লোবালি, স্পেশালি আরএমজি সেক্টরে, দ্য নাম্বারস আর কামিং ডাউন। আপনি যদি গত 6 মাসের জানুয়ারি থেকে জুন দেখেন, বাংলাদেশ ইজ ডাউন -5%, ইউরোপিয়ান ইউনিয়নে, ইন্ডিয়া ইজ ডাউন 1%, পাকিস্তান বেড়েছে, কম্বোডিয়া বেড়েছে, আমেরিকাও কিন্তু আমাদের গ্রোথ কমছে। সো গ্লোবালি ডিমান্ড ইজ কামিং ডাউন। সো আমার যেখানে ডিমান্ড কম হচ্ছে, আমি 12 কোটি টাকা নর্মাল ব্যবসা করে আমি কিভাবে কোত্থেকে দিব, এটা 1 নম্বর। তারপর যে ওয়েজ ইনক্রিজটা হলো এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। বিজিএমএ যারা সদস্য, কারণ বিজিএমএ হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড যারা আছি, ওখানে সবাই কিন্তু সব আরএমজি ইন্ডাস্ট্রি কিন্তু বিজিএমএ সদস্য না। আমাদের যারা সদস্য, উই হ্যাভ মেড শিওর দ্যাট ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড। তারপর যেটা হলো যে আপনার এই বছর 2টা ঈদের মাসগুলো পরপর তখন কিন্তু বোনাস, সো কোয়েশ্চেন ছিল, বোনাস কিন্তু ওয়াজ 100% পেইড। আমরা এমনও পদক্ষেপ নিয়েছিলাম যে মালিককে বাধ্য করেছিলাম ফ্যাক্টরির মেশিনারি বিক্রি করে, ওনার পার্সোনাল জমি বিক্রি করে যাতে স্যালারি দেওয়া হয়, এটা আমরা এনশোর করেছিলাম। তখন থেকে কিন্তু জিনিসটা আসছিল, মানে উই ওয়ার গেটিং ইয়ে। আর আমরা অলরেডি তখন বাংলাদেশ ব্যাংকেও বলা শুরু করেছিলাম যে এটা কিন্তু আমাদের একটা সামনে কিন্তু এটার ভালো ইয়ে হবে না। কারণ তারপরে এটার মধ্যে আবার ছিল গ্যাসের সংকট, হ্যাঁ, গ্যাসের প্রেশার নেই, বিল দিচ্ছি, সবকিছু সংকটে রয়েছেন আমরা জানি, অবশ্যই জানি। পাশাপাশি শ্রমিকদের যে ন্যায্য দাবিটা, যে মূল্যস্ফীতির বিষয়টি সামনে, এখন তো তাদের তো ইনক্রিজ করা হবে বেতন ভাতা নিশ্চয়ই। এটা হলো 12,500 টাকা হলো যার কোনো এক্সপিরিয়েন্স নেই, এন্ট্রি লেভেল। বাংলাদেশে এখন ওয়ার্কারদের আপনি যদি অ্যাভারেজ স্যালারি ধরেন, ইট ইজ মাচ হায়ার। আমরা যখন বলি আমরা 12,500 টাকা টেনে নিয়ে আসি, সবাই 12,500 টাকা পায় না। এখানে যদি কেউ বলে থাকে যে 12,500 টাকা সবাই পাচ্ছে, এটা স্টাডি করা হোক, দেখা হোক কত পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার্স গেট 12,500 টাকা। সো ওইভাবে যৌক্তিকভাবে ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য আর্গুমেন্ট, হ্যাঁ। সো এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো জুলাইতে যখন আন্দোলন শুরু হলো আমরা এক্সপোর্ট করতে পারিনি। তারপর অগস্ট মাসে ধরেন আপনার ফ্লাড হলো। ফ্লাডে আমরা অনেক অর্ডার হারিয়েছি যেগুলো টাইম সেন্সিটিভ ছিল, স্পেশালি ব্যাক টু দ্য স্কুল অর্ডার। এটা সেপ্টেম্বরে যখন ইউরোপে ধরেন স্কুলগুলো খুলে, তখন বাচ্চাদের কাপড় চোপড় যেগুলো ইয়ে করে, ওইটা টাইম সেন্সিটিভ একটা আইটেম দেখে ওইটা অন্য দেশে ডাইভার্ট হয়ে গেছে। আচ্ছা, ওটা গেল। তারপরে আনরেস্ট যেটা শুরু হলো, ধরেন ডিফারেন্ট ইস্যুতে, ফার্স্টে এটা কিন্তু ঝুট কেন্দ্রিক ছিল, পালা বদলের আগে যারা নিত এখন নতুন গ্রুপ আসছে ওনারা নিবে, এটা নিয়ে শুরু হয়েছিল। তারপরে ওয়ার্কাররা নামলো, নেমে তারপর অনেক দাবি ছিল।
একটা দাবি ছিল যে ছেলেরা খালি কাজ করবে, মেয়েরা কাজ করতে পারবে না, এরকমও দাবি আসছিল, যেটা আমরা মানিনি। তারপর করতে করতে তারপর যেগুলো আসছে, এটা হলো যেমন একটা ইউনিফর্ম, যেটা সাকিব ভাই যেটা বললো, এটা বাস্তবতা, হ্যাঁ, যে ইউনিফর্ম ধরেন অ্যাটেন্ডেন্স বোনাস দিয়ে। কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস আছে যে সব ফ্যাক্টরির সাইজ এক না, এখানে অনেক এসএমই আছে। আমরা যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলে আমরা ধরেই নিই যে এটা বড় একটা ইন্ডাস্ট্রি, মানে ওই ফ্যাক্টরিটা খুবই বড়, ওটা না। এখানে 750টা গার্মেন্টস আছে যারা এসএমইর আন্ডারে পড়ে। তো ওদের কিন্তু সক্ষমতা ইজ ডিফারেন্ট দেন বড় যারা গার্মেন্টস। আচ্ছা, এটা গেলো। এই 3 মাস যে আমরা এক্সপোর্ট করতে, আমাদের তো ব্যবসা একটা রোলিং ব্যবসা, আমি এক্সপোর্ট করে টাকা পাই, টাকা দিয়ে বেতন পে করি, তারপরে আবার নতুন অর্ডার নিই, এইভাবে আমরা কিন্তু ব্যবসাটা করে থাকি। তো আমি তো এক্সপোর্টই করতে পারিনি। তো এইটার এফেক্ট যে আসবে, 2 মাস আগে কিন্তু আমরা অলরেডি গভর্নমেন্টকে জানানো হয়েছে যে এই আমরা একটা সফট লোন চাই। উনি যে 18 দফা দাবি মেনে নেওয়া হলো, শ্রমিক পক্ষ না, কিন্তু এখানে দেখেন মালিক পক্ষ বসে একসাথে আইন শৃঙ্খলা আজকে কেন হচ্ছে উপস্থিতিতে, হ্যাঁ আজকে কি জন্য আবার কন্টিনিউ হচ্ছে? হ্যাঁ, এটা আবার নতুন করে কেন হলো, মানে এর না, পিছনে আপনি কারণগুলো কি? দেখেন, এখানে আমি মালিক পক্ষ থেকে মালিকদের কথা বলবো এটা না, আই হ্যাভ টু বি এ হিউম্যান ফার্স্ট। হ্যাঁ, আপনি যদি 3 মাস আপনাকে বেতন না দিই, আপনার তো ফ্যামিলি চলতে লাগবে, আপনার তো ফ্যামিলি চলতে লাগবে, রাইট? অ্যাজ আ প্রাইভেট সেক্টর প্লেয়ার, আমি যদি এখন আমার জমিও বেচতে চাই, জমি যাদের কাছে বেচতাম এতদিন, ওরা তো বাংলাদেশ ছেলে পালাইছে, সো আমি বেচবো কার কাছে? হ্যাঁ, এখানেও একটা কোয়েশ্চেন, দেয়ার আর লট অফ থিংস কানেক্টেড টু ইট। তো হু উইল স্টেপ ইন? এই সিচুয়েশন তো আমি ক্রিয়েট করিনি। এই শ্রমিকরা তো 3 মাস আপনি না খেয়ে থাকবেন, আপনার ফ্যামিলি আছে না, ওনাদেরও তো। সাকিব ভাই যেটা বললেন সফট লোন, এই সেম প্রপোজাল উই গেভ টু দ্য গভর্নমেন্ট যে আমরা মৌকুক কিছু চাচ্ছি না, ফ্রি চাচ্ছি না, আপনি 6 মাসের একটা সফট লোন দেন, কোভিডকালীন সময় যেটা করেছিলেন। তারপর ওরা কী করলো, ওরা দিয়েছে 1 মাসের দিয়েছে, 1 মাসের দিয়েছে, তাও এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়নি, এটা ক্লায়েন্ট ব্যাংক রিলেশনশিপ, এবং সবারই এখন ফোর্স লোন হয়ে গেছে, কারণ আমি টাকা ওই দিতে পারিনি। হ্যাঁ, সো দেওয়ার, তো এটার অ্যাভেল করেছে কারা? লেস দেন 1% অফ অল দ্য গার্মেন্টস। তো বাকিরা কী করবে? আর এটা হলো লার্জ ইন্ডাস্ট্রির কথা বলছি। এসএমই যারা আছে, গার্মেন্টস সেক্টরে যারা এসএমই আছে, ওনারা যারা সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি, যারা ধরেন অল র মেটেরিয়াল করে দেয়, খালি সেলাইয়ের টাকাটা নেয়, ওনারা টাকাটা কোত্থেকে দিবে? তো এই জিনিসগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি 2-1টা বা 1% বা তারও কম সংখ্যক যে ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে, তারা পারছে না, সক্ষমতার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না, এই জন্য তাদের বেতন ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। 2-1টি জায়গা থেকে এরকম অস্থিরতাগুলো সৃষ্টি হচ্ছে, বিষয়টি কি এরকম? না, তারপর এখানে পলিটিক্যাল আউটসাইড ইনফ্লুয়েন্স ইজ অলসো। আমি সেই জিনিসটি জানতে চাই জুনায়েদ সাকি, যে বিষয়টি আপনি ইঙ্গিত দিচ্ছিলেন, যে পিছনে কোনো ইন্ধন আছে কিনা। এবং আমরা দেখেছি যে 7 জানুয়ারি নির্বাচনের আগেও এরকম বড় একটা আনরেস্ট তৈরি হয়েছিল পোশাক খাতে, এবং তখন সরকারি দলের ছাত্র সংগঠন বা যুব সংগঠন নেতা কোনো সরাসরি অস্ত্র হাতে নেমেছিল, সেরকম কোনো ইন্ধন কি আছে এর মধ্যে? না, দেখুন, 7 জানুয়ারির আগে যেটা হয়েছে সেটা কিন্তু একেবারে নিয়মতান্ত্রিক আন্দোলন। এটা বলতে পারেন যে একই বিন্দুতে সে মিলেছিল। আমরা যখন একই সাথে আমাদের একটা মানে সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন করছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য আন্দোলন করছিলাম, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলাম, সেই 28শে অক্টোবরের একটা আমাদের সমাবেশ, তারপর থেকে ধারাবাহিক কর্মসূচির যে সামনে আসলো, ওই সময়েই কিন্তু আপনি ডিসেম্বরের মধ্যে মজুরি কমিশন তার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা। ফলে শ্রমিকরা তাদের জায়গা থেকেই নেমেছে। দুটা ঘটনাচক্রে দুটো একই সময়ে আন্দোলনটা হয়েছে, এবং সেই আন্দোলনের শ্রমিকরা কিন্তু নিয়মতান্ত্রিকই ছিল। তাদের উপরে এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করতে পারে, এই আশঙ্কা থেকেই সরকারি দলের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী এবং আরও অন্যান্য বাহিনীকে তারা কাজে লাগিয়ে শ্রমিকদের হত্যা করে ওটাকে দমন করার চেষ্টা করেছে। সেখানে একটা বিষয় ঘটেছে যে কেউ কেউ স্যাবোটাজ করার গ্রুপও ছিল, কারণ পুরো আন্দোলনটাকেই তো স্যাবোটাজ করে ধ্বংস করা হয়েছে। 28 তারিখে আপনি ওই প্রধান বিচারপতির গেইটে হামলা, কি পুলিশ হত্যা, কি পুলিশ হাসপাতালে যে আগুন লাগিয়ে দেওয়া, এই সাংবাদিকদের উপর নির্যাতন, এগুলো সবগুলি হচ্ছে প্রত্যেকটা একটা সহিংসতার ব্যাপক চেহারা দেওয়ার জন্য, যাতে করে ওই 29 তারিখ সকাল থেকে যে ক্র্যাকডাউনটা শুরু হয়েছে ওইটাকে জায়েজ করা যায়। ঠিক একইভাবে আমরা দেখেছি যে সেই সময় একটা কারখানায় তুষুকায় ব্যাপক আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং ওগুলো যদি তদন্ত করা যায়, আমরা নিশ্চিত যে ওর মধ্যে হয়তো কোনো না কোনো এরকম স্যাবোটাজ গ্রুপকে পাওয়া যাবে, যাতে করে পুরো মুভমেন্টটাকেই একটা দাবিয়ে দেওয়া যায়, অথবা ওটার উপর ক্র্যাকডাউন করা যায়, অথবা ওটাকে কালিমালিপ্ত করা যায়।
এখন ঘটনা কিন্তু ঘটছে একটু ডিফারেন্ট ডাইমেনশনে। এই সময়ে আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে যেহেতু ফ্যাসিস্ট সরকার পতনের পরে তার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বেশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখানে এমনিতেই সুযোগ সন্ধানীদের একটা ব্যাপক মানে বারবারন্ত কিংবা দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি। তার সাথে যুক্ত হয়েছে ফ্যাসিস্টদেরই মানে একটা পরিকল্পিত নানান ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতা। তারা যেমন প্রশাসনের মধ্যে নানাভাবে অকার্যকর করার চেষ্টা করছেন, তেমনি এই ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা দেখছি যে বিভিন্ন আন্দোলনকে তারা ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে, অথবা ওর ভেতরে ঢুকে নানা ধরনের এটাকে প্রলং করা থেকে শুরু করে এটার মধ্যে একটা অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানো। গতকালকে যে একজন শ্রমিক নিহত হলেন, এটা কিভাবে তার 5 জন আহত গুলিবিদ্ধ, এইটা গুলিবর্ষণের ঘটনা কেন ঘটলো এটা আসলে তদন্ত করা উচিত, যথাযথ তদন্ত করা উচিত, এবং মানে এইটাকে তদন্ত এবং যারা দায়ী ব্যক্তি তাদেরকে জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনা উচিত। কারণ এই ঘটনাগুলো থেকে আপনার বের হবে যে কিভাবে জিনিসটা অপারেট করতেছে। আমি আবারও প্রথমে বলছি, শ্রমিকদের জেনুইন দাবি আছে, সরকার এবং মালিক পক্ষের কাজ হচ্ছে অবিলম্বে দ্রুততম সময়ে শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়া, যাতে করে কাজের পরিবেশটা ক্ষতিগ্রস্ত না হয়। এটা সহজেই বোধগম্য, যারা গার্মেন্টস সেক্টর সম্পর্কে একটু জানেন, যে এটা একটা ক্রিসমাস সিজনের তাদের অনেক শিপমেন্টের টার্গেট আছে, সুতরাং এই সময়ে একটা দিনও গুরুত্বপূর্ণ। কাজেই তাদেরকে কাজের পরিবেশ বন্ধ না হওয়াটা এটা খুব দরকারি, ফলে এইটা অ্যাড্রেস করতে হবে। কিন্তু কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করে, যারা করছে বলে ওখানে অনেক, এমনকি শ্রমিক যারা জেনুইন শ্রমিক নেতা, আমি তাদের কাছ থেকে শুনেছি যে এখানে অনেক পক্ষ নানানভাবে খেলার চেষ্টা করছে, আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করছে। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি যে শ্রমিকদেরকে আজকে সচেতন হতে হবে যে কারখানা টিকিয়ে রেখে কিন্তু কারখানায় তাদের আন্দোলনটা করতে হবে, ফলে তাদের যদি দাবি দেওয়া থাকে, ফলে কারখানা টিকিয়ে রাখার ব্যাপারে মানে যারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের ব্যাপারে তাদেরই সচেতন হওয়া দরকার, প্রতিরোধ করে তোলা দরকার, এবং তাদের যে জেনুইন দাবিগুলো আছে সেগুলো অবশ্যই মালিক পক্ষ এবং সরকারকে মেটাতে হবে। তার মধ্যে একটা বিরাট বড় বিষয় হচ্ছে যে কথাটা উনিও একমত হলেন, যে কেউ যদি 3 মাস বেতন না পায় সে রাস্তায় নামবে, আপনি তাকে মানে অন্য কোনোভাবে করতে পারবেন না। সেই ক্ষেত্রে সরকারের যদি এখন কোনো মালিক বলে যে আমার কাছে বেতন দেওয়ার মতো টাকা নেই, সেই মালিককে জবাবদিহিতার আওতায় পরে আনা যাবে, আনতে হবে। কিন্তু আপাতত যে ইমিডিয়েট সমাধানের জায়গাটা হচ্ছে এটা একটা এই কোনো না কোনোভাবে একটা সফট লোনের ব্যবস্থা করে শ্রমিকের পাওনা আগে পরিশোধ করেন, তাকে কাজে ফেরত আনেন, অথবা সেই কারখানা যদি এখন চালিয়ে যেতে আর না পারে এই মুহূর্তে ফর দি সাময়িক সময়ের জন্য, তাহলে সেই ক্ষেত্রে শ্রমিকরা যেমন অন্যান্য কারখানার ক্ষেত্রে আমরা প্রায়ই শুনি যে 2 মাস 3 মাসের জন্য তারা অর্ধেক বেতনে তাদেরকে বলেন যে তোমরা এখন আপাতত বাড়ি যাও, যখন আবার অর্ডার আসবে তখন তারা যুক্ত হয় নানাভাবে। কিন্তু এটা গার্মেন্টস সেক্টরের মালিকরা জানেন। তো কিভাবে শ্রমিককে হয় কাজে যুক্ত করবে, না হয় তাকে আপাতত মানে বাড়িতে পাঠাতে হবে, সেই জিনিসটা মালিক পক্ষের জানা আছে। সেটার ক্ষেত্রে তাদের যে অসুবিধা কেন সেই জায়গায় আসলো, সেই যৌক্তিকতা ব্যাখ্যা সরকার নিশ্চয়ই তাদের কাছে পরে যাইতে পারে। এই মুহূর্তে সমস্যার সমাধানের ক্ষেত্রে সরকারকেও উদ্যোগ নিতে হবে বলে আমি মনে করি। গুজব ছড়ালো যখন একটা আলোচনা চলছিল, সমঝোতার একটি পথ খুঁজে বের করার চেষ্টা চলছিল, আশপাশে অন্য অন্য কারখানায় গুজব ছড়িয়ে পড়লো যে শ্রমিকদেরকে ওই কারখানার মধ্যে আটকে মারপিট করা হচ্ছে, এবং তার থেকে একটা মবের সৃষ্টি হলো। এই যে গুজব ছড়ানো হলো, এবং যেটি জোনায়েদ সাকি বারবার ইঙ্গিত করার চেষ্টা করছেন যে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে, প্রিয় সেটি বলার চেষ্টা করছিলেন প্রথম দিকে। আবার সে বিষয়টা আমি যেতে চাই যে আপনারা কি জানেন, কি মনে করছেন? দেখেন, এখানে একটা মানে কয়েকটা জিনিস উই হ্যাভ টু স্টেট দ্য ফ্যাক্ট হলো আরএমজি ইন্ডাস্ট্রি স্পেশালি যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজেএমের সদস্য, আমরা কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকি, লেবার ল যে ফ্রেমওয়ার্ক আছে এটার আন্ডারে উই অপারেট। এখন এইখানে যেটা হচ্ছে যে রুল অফ ল, অ্যাকাউন্টেবিলিটি, এটা যদি না থাকে, আপনি যদি এগুলোকে ব্লাইন্ড আই, মানে আমি চোখ বন্ধ করে থাকলাম, অস্ট্রিচের মতো মাথা বালির মধ্যে দিয়ে রাখলাম, সব ঠিক আছে, ওইভাবে যদি চিন্তা করি, তাহলে এই সিচুয়েশন ইউ ক্যান কন্টেইন, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি ধরেন ইটিভি, আজকে যদি আপনার এখানে 20 জন সাংবাদিক এই বিল্ডিং ভেঙে, একটা দাবি ছিল ধরেন আপনাদের বকেয়া অথবা সামথিং, ভেঙে আগুন টাগুন লাগিয়ে চলে গেলেন, তারপরে বললো যে দাবি যদি উঠে যে আমি
ক্রিমিনাল প্রসিকিউশন, এটা ক্রিমিনাল অফেন্স কিন্তু, হ্যাঁ, ভ্যান্ডালাইজিং অ্যান্ড অল দিস থিং, অ্যান্ড ইউ অলসো পুট দ্য লাইভস অফ আদার কলিগস অ্যাট রিস্ক। হ্যাঁ, তো এইটা আপনারা করতে মানে এইটা কোনো অ্যাকশন নিতে পারবেন না, ওদেরকে আবার আপনি ভিতরে ঢুকে আবার ইয়ে করবেন। তো 5,000 লোকের মাঝখানে যখন এরকম হয়, দিজ আর বাস্তবিক কথাবার্তা না যদি এই টাইপের দাবি উঠে। এখানে দেয়ার হ্যাজ টু বি রুল অফ ল, উই হ্যাভ টু বি স্ট্রিক্ট অ্যাবাউট দিস। এটা মানে এখানে আমরা ব্যবসা করতে আসছি প্রাইভেট সেক্টরে, এখানে আমরা নট ফর প্রফিট এজেন্সি খুলিনি, 1 নম্বর। 2 নম্বর হলো যে শ্রমিক যারা আছে, শ্রমিকরা কিন্তু এটার সাথে কোনো জড়িত না। আমরা যেটা সবাই মনে করি বিজিএমএতে, শ্রমিকদের এখানে কোনো যোগসূত্র নেই এসব ভ্যান্ডালিজমের ক্ষেত্রে। এখানে বাইরে থেকে লোক আসছে, 10 জন মিলে ঢিল মারছে, ফ্যাক্টরি বন্ধ করো, ইয়ে করো, তারপর ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে একটু ভ্যান্ডালিজম করছে। ওই ওয়ার্কাররা যখন বেরো আসছে, ওদেরকে ইনস্টিগেট করে পাশের ফ্যাক্টরিতে নিচ্ছে। পাশের ফ্যাক্টরি যখন দেখছে যে এখানে ভাঙাভাঙি হচ্ছে, ওর সিকিউরিটি, প্রপার্টি, তারপর ওখানে তো কাঁচামাল থাকে। কাঁচামাল তো আজকে আগুন ধরে দিলেও তো গভর্নমেন্ট এসে আমাকে বেল আউট করবে না। আমার বাসাঘর বিক্রি করে আমার ওগুলো আবার কিনতে লাগবে, অথবা আমার বায়ারকে এই আপনার ডিসকাউন্ট দিতে লাগবে, অথবা কেউ পেমেন্ট করতে লাগবে। সো তখন আমি ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছি। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে তারপরে ওখান থেকে ওয়ার্কাররা নেমে আসছে। তো এই সিচুয়েশনগুলো কিন্তু হচ্ছে মেইনলি যেটা দেখছি যে এখানে গুজব ছড়ানো হচ্ছে। এখানে কে কি করছে, এখানে অনেক কিছু বলতে পারে। সাকিব ভাই বলতে পারে, ধরো আমি করছে, আমি বলতে পারি সাকিব ভাই করছে। ট্রেড ইউনিয়ন লিডার যারা খুবই ইন্টিগ্রাল পার্ট, হ্যাঁ, আমরা কিন্তু সবসময় একটা ইয়ে আছে যে ওরা একটা পক্ষ, মালিক পক্ষ না। আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে ওদের জন্য, মানে ওরা আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করে। চেক অ্যান্ড ব্যালেন্সের রাখা দেখে কিন্তু আজকে বাংলাদেশ যে জায়গায় গিয়েছে ওই জায়গায় যেতে পেরেছি। ওনারাও কিন্তু ক্লুলেস, কারণ ওনারাও কিন্তু কথা বলছে, ধরেন ওনাদেরও তো নেটওয়ার্ক আছে একটা, ওনারাও জানে না যে ওনারা মিটিং করছে, মিটিং করে সব কিছু সমাধান হয়ে পরের দিন আবার নতুন কোনো গ্রুপ এমার্জ করছে। এখন ওনাদেরও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ ওনারা কিন্তু এদের অধিকার, ওদের রাইটস, এগুলো কিন্তু ওনারা মানে অনেক বড় একটা ভূমিকা রাখে। তো এখন আপনি মালিককেও মানে একটা পক্ষ বানিয়ে দিচ্ছেন, ওনাদেরকেও আপনার কোয়েশ্চেনেবল ইয়ে বানাচ্ছেন। এখানে পলিটিক্যাল, উনি যেটা বললো এখানে ট্রু, এখানে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস। এখানে ধরেন আমি যদি নাম ধরে বলি, ফার্স্টে যেমন বিএনপির নাম আসলো যে ওনারা দখল করতে আসলো, তারপর দেখলাম যে আবার দেখছি যে এখানে কিছু লোক অন্য ধরেন আওয়ামী লীগের আগে যারা ছিল ওনারা বিএনপির নাম দিয়ে সামনে আসছে। হ্যাঁ, তো এরকম করে কিন্তু জিনিসটা কি হচ্ছে, কারণ এখানে মেইন হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আগে একটা ভূমিকা রাখতো, এখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওই ভূমিকাটা ওইভাবে, ধরো একটা নেটওয়ার্ক ছিল আগে, ওইটা ঠিক করে অপারেট করছে না। অ্যান্ড বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সহায়তা করছে আমাদেরকে, দে আর সাপোর্টিং আস লেফট অ্যান্ড রাইট, সারা দিন ধরে সারা রাত ধরে হেল্প করছে। কিন্তু ওনাদের কাজ কিন্তু এইসব কাজ করা না। এখানে সরকারের বড় একটা ভূমিকা আছে টু স্টেপ ইন, যে এই গুজব ছড়ায়, ধরেন আপনি যদি গুজব ছড়ায় ওটার একটা রিয়াকশন হয়, যে ফেসবুক পোস্টটা করেছে হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল। কারণ এখানে ইট ইস মানে বলবো যে একটা ট্রিজনাস অ্যাক্ট, এটা দেশের বিরুদ্ধে। এটা কিন্তু খালি আমার গার্মেন্টস অথবা ওরার গার্মেন্টসের ব্যাপার না, এটা কিন্তু দেশ ক্ষতি হচ্ছে এখানে। ফেসবুক কোন পোস্টের কথা বলছেন? কেউ যদি পোস্ট দিয়ে থাকে যে এই ফ্যাক্টরিতে মারা হচ্ছে ওয়ার্কার, ওনাকে আইডেন্টিফাই করে হ্যাজ টু বি ব্রট টু দ্য বুক। আপনি যদি মানে আমাদের আন্দোলন হয়েছে, সবকিছু হয়েছে, নতুন আমরা একটা নতুন ধরেন একটা ভিশনের সামনে আগাচ্ছি, কিন্তু দেয়ার হ্যাজ টু বি আ রুল অফ ল। নাহলে তো কালকে আমরা যারা মালিক আমরা বলবো যে আমরা ব্যাংকের টাকা ফেরত দেবো না। এই আনরেস্টে তৈরি করার পিছনে যদি সত্যি কোনো ষড়যন্ত্র থেকে এমনিতে শ্রমিকদের তো দাবি দেওয়া রয়েছে, তাদের ন্যায্যতা রয়েছে দাবির ক্ষেত্রে, আর ষড়যন্ত্রের কথা যেটি খুব বেশি করে আসছে সেটি করে আসলে তারা কতটা বেনিফিটেড হবে যারা এটি করছে? দেখেন, আমি কিন্তু একটা জিনিস আপনাকে বলি, শ্রমিকরা এটার সাথে আমরা সবাই বিশ্বাস করি, কারণ ওনারা ব্যবসা আমাদের থেকে ভালো বুঝে। এই এফেক্টের যে কি রিয়াকশন হবে। আমরা একটা বিরতি নিয়ে আসি, ছোট্ট একটা বিরতি। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ। 21 রাতে আমরা আলোচনা করছি পোশাক খাতের অস্থিরতা নিয়ে। জুনায়েদ সাকি যেটা বলতে চাচ্ছিলেন আপনি বিরতির আগে। আমি যেটা যুক্ত করতে চাচ্ছি, আমি সমস্যাটাকে প্রথমত একটা ইমিডিয়েট জায়গা থেকে, মানে যাকে বলে আশু জরুরি জায়গা থেকে, যে এই সমস্যাটার কতগুলো সমাধানের পথ করতে হবে। শ্রমিকদের জেনুইন দাবির জায়গা আছে, এটা যেহেতু সংখ্যায় বড়, এখানে স্যাবোটাজ করারটা সহজ তুলনামূলকভাবে, এবং সেই স্যাবোটাজকারীরা সেটা করছে, এবং তাদের লক্ষ্য এখানে অর্থনৈতিক ক্ষেত্রে একটা সংকট সৃষ্টি করা। কারণ গার্মেন্টস সেক্টর যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়, গার্মেন্টস সেক্টরের একটা বিশেষ দিক আছে, এদের টার্গেট
অনুযায়ী তাদের উৎপাদন করতে হয়, শিপমেন্ট করতে হয়। ওটা ফেল করলে এটার উপরে যে চাপটা আসে ওই রেজিলিয়েন্স বেশিরভাগ গার্মেন্টসেরই থাকে না। ফলে ওই জায়গাটাতে আপনার সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রোডাকশন দিনের পর দিন বন্ধ থাকলে গার্মেন্টস সেক্টর টিকতে পারবে না। ওই সুযোগটা কাজে লাগাচ্ছে হচ্ছে স্যাবোটাজকারীদের লক্ষ্য। তারা এটা কাজে লাগাতে পারলে একটা ইকোনমিক প্রেশার ক্রিয়েট করতে পারবে, ব্যাংকের উপর চাপ আসবে, পুরো ইকোনমি একটা চাপের মধ্যে পড়বে। যারা এই সরকারকে ব্যর্থ করতে চায়, যারা পুরো অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, তাদের তো নিশ্চয়ই এটার লক্ষ্য থাকতে পারে। সে কারণেই সরকারকে খুবই প্রম্পট এবং ইমিডিয়েট ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমি আরেকটা কথা এখানে অবশ্যই তুলব। দীর্ঘদিন আমরা শ্রমিক আন্দোলনের সাথে কাজ করেছি, ওয়ার্কার্স রাইট নিয়ে কাজ করি, আমরা লড়াই করি, এবং আমরা আবার শিল্পেরও মানে শিল্প না থাকলে তো আসলে শেষ পর্যন্ত শ্রমিকের অধিকারের জায়গাটা থাকবে না। ফলে শ্রমিকরা যখন লড়াই করে, প্রকৃত শ্রমিকরা শিল্পের স্বার্থ সহ লড়াই করে। ওর মধ্যে ইন্ডাস্ট্রির ইন্টারেস্টও থাকে, কারণ সে জানে যে তার কর্মক্ষেত্রটা তার টিকে থাকতে হবে। বাংলাদেশে 30 বছর 40 বছর ধরে গার্মেন্টস সেক্টর ডেভেলপ করলো। এই ডেভেলপমেন্টের মধ্যে দেখুন, এটা মনে হচ্ছে যেন চলছে। মানে এটা যে একটা ইন্ডাস্ট্রি, এর যে অনেকগুলো কাঠামোগত মানে এমন ব্যবস্থা দরকার যেটা নানা ধরনের পরিস্থিতিকে সামলানোর মতো ক্ষমতা তার থাকবে। এই যে এতগুলো মানে 40-50 লক্ষ শ্রমিক, এর কোনো ম্যানেজমেন্টটা কি আমাকে বলেন? ইউনিয়ন হচ্ছে শ্রমিক ম্যানেজমেন্টের একটা বিষয়। এই কারণে তো সারা পৃথিবীময় ইউনিয়ন অ্যাকসেপ্টেড হয়েছে। আপনি প্রকৃত ইউনিয়ন করতে দেন না, সত্যিকার শ্রমিক নেতারা কোনো ইউনিয়ন করতে পারবে না। কিন্তু আপনি কতগুলো মানে টাউট পালবেন, যাদেরকে টাকা দিবেন, এবং তারা মালিকের কাছ থেকে একটা ভাগ নেবে, আবার শ্রমিকের কাছ থেকেও একটা ভাগ নেবে। এই করে এমন মিডলম্যান তৈরি হবে যারাই মূলত পুরো জিনিসটার মধ্যে একটা তৈরি করে, নিয়ন্ত্রক হয়ে উঠছে। তারপরে ঝুট ব্যবসা সহ অনেকগুলো জিনিস আছে। এই সব কিছু মিলিয়ে এত এক্সট্রা মানে বাইরের শক্তির নিয়ন্ত্রণের ক্ষমতা গার্মেন্টস সেক্টরে হয়ে যাচ্ছে যে এটা আপনার ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই। তারপর ধরেন লোকেশন, গার্মেন্টে যে কারখানা আপনার যে কনসেন্ট্রেশন হচ্ছে, আপনি ভালো কারখানার সাথে একটা দুর্বল কারখানা আছে, সেখানকার শ্রমিকরা যদি নেমে পড়ে, তা আপনার ভালো কারখানার শ্রমিকও কিন্তু ও কারখানা আপনি উৎপাদন রাখতে পারবেন না। অনেকগুলো কাঠামোগত প্রশ্ন আছে আপনাকে ইন্ডাস্ট্রিকে গোছানোর জন্য, সেটা নিয়ে ভাবনা চিন্তাটা দেখা যায় না। মনে করে এগুলো সবই হচ্ছে বোধহয়, তখন এসে খুব পেটি ইন্টারেস্টে আমরা অনেক মুভ করতে দেখি। একটা যে পলিসি, ন্যাশনাল পলিসি, যেটার আন্ডারে পুরো ইন্ডাস্ট্রির সক্ষমতা, তার যে সুরক্ষার জায়গাটা সৃষ্টি হবে, সেইটার বদলে খুবই ইমিডিয়েট সলিউশনই সবসময় আমরা সংকটে পড়ি, একটা তাৎক্ষণিক সমাধান, দেন পুরোটাই ভুলে যাওয়া হলো, তারপর আবার একই জিনিস। তো কিউমুলেটিভলি এটা এমন একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে যে এটা একসময় আপনি আনম্যানেজেবল জায়গায় চলে যাবে। চাইলেই আপনি আর মানে আপনি তো শ্রমিকদেরকে প্রভাবিত করার মতো নেতৃত্বকেও দাঁড়াতে দিচ্ছেন না। ফলে পুরো ব্যাপারটা অন্য জায়গায় যাচ্ছে। এই কাঠামোগত দিকগুলোকে অ্যাড্রেস করা দরকার। আমরা কি গোয়েন্দা রিপোর্ট সম্বন্ধে একটু জানতে চাই? আনরেস্ট শুরু হওয়ার আগে কিংবা পরে, মানে এইসব ঘটনা আগে পরে কোনো ধরনের গোয়েন্দা প্রতিবেদন আপনারা পান না? মালিক পক্ষের কাছে যায় না যে এই ধরনের কোনো সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে, অথবা সংকটের পরে এই ধরনের কোনো প্রতিবেদন আপনার কাছে পৌঁছায় কিনা? আমরা আইন শৃঙ্খলা বিভিন্ন যে বাহিনী অথবা ধরেন যারা এজেন্সি আছে, আমরা অনেক ক্লোজলি কাজ করি। আমরা কিন্তু যে সিচুয়েশনগুলো ধরেন পূর্ব সংকেত কি কখনো পেয়েছেন আজ অবধি? আমরা বলি, আমরা অনেক ইনফরমেশন ধরেন, আমরা অনেক কথা বলি, মানে সবার সাথে কথা বলি, কারণ এই ইন্ডাস্ট্রি ইজ ভেরি কমপ্লেক্স। মানে 10 বছর আগের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আজকের ইন্ডাস্ট্রি ইজ ভেরি ডিফারেন্ট। কিন্তু এখানে সাকিব ভাই যে কথাগুলো বললেন, হ্যাঁ, এই যে সফট লোনের ব্যাপার, এটা কিন্তু আমরা 2 মাস আগে সরকারকে জানিয়েছি যে আজকে যে অবস্থা, এটা কিন্তু অলরেডি জানিয়েছে। ইভেন আজকেও যদি আপনি দেখেন, আজকে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মিটিং ছিল ক্লাসিফিকেশনের ব্যাপারে। হ্যাঁ, 6 মাস ক্লাসিফাইড হবে নাকি, ডিফল্ট লোন হিসেবে ট্রিট করবে নাকি, 3 মাসে নামিয়ে আসছে, যেটা আগামী বছর থেকে মার্চ থেকে একদিন ডিলে হলে আপনি ক্লাসিফাইড লোন হয়ে যাবেন। সো এইটা মানে বর্তমান যে পরিস্থিতি, ইউ হ্যাভ টু টেক দিস ইন অ্যাকাউন্ট। আমরা তো ইউটোপিয়ায় নেই, এখানে দেয়ার হ্যাজ বিন এ ডিসরাপশন। যত কিছুই বলি, আপনি আজকে এক্সপোর্ট ধর এক্সপ্যাট্রিয়েটদের যে রেমিটেন্স, এটা কিন্তু বেড়েছে। এটা যদি আগের ধারাবাহিকতা থাকতো, দেন বাস্তবতাটা কি আমরা সবাই টের পেতাম। আমরা কিন্তু ওনারা অনেক ধরেন এটার কারণে একটু কুশন পাচ্ছি আমরা।
কিন্তু এইটা যদি চলতে থাকে ডাউন দ্য লাইন, এটা কিন্তু একটা ভয়াবহ একটা এফেক্ট আসবে। স্পেশালি এই লিঙ্গারিং যে এফেক্টটা হচ্ছে, আপনার কি মনে হয় যে উইন্টার সিজনে বায়াররা আমাদেরকে ফুল 100% অর্ডার দেবে এটা দেখে? তো তখন কি হবে? আশঙ্কা তো রয়েছে। হ্যাঁ, তো তখন কি হবে? এই আন্দোলনের ধরেন এই ডিসরাপশনের কারণে আমরা অনেক কথা বলছি, কিন্তু অ্যাকচুয়াল ইকোনমির কি করতে লাগবে এটা নিয়ে কথা বলতে পারছি না। ফর এক্সাম্পল, গ্যাসের প্রেশার এখনও লো। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে ফ্যাক্টরিগুলো আছে যারা হিউজ ইনভেস্টমেন্ট করেছে, ওরা কি করবে? বিদ্যুতের দাম তো আপাতত 3 বছরের মধ্যে বাড়ছে না, অন্তত এক জায়গায় স্বস্তি এসেছে। না, আমার তো গ্যাসের সাপ্লাই, গ্যাসের রাইট, আপনাদের তো গ্যাস প্রধান। তারপরে না, এটা যে বললেন এখানেও তো ভুল একটা জিনিস আছে, যে আমি এলডিসি গ্রাজুয়েশন করলে 2030 সালের মধ্যে যে আমার রিনিউয়েবল এনার্জিতে যেতে লাগবে, আমার যে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন করতে লাগবে, ওটার ইনভেস্টমেন্ট এখন কোথেকে করবো আমরা? তাহলে কি কালকের থেকে তাহলে আমার ফ্যাক্টরি বন্ধ করে দিই সবাই? কারণ আমি যদি এখন থেকে দেখতে পারি যে সরকারের কোনো পদক্ষেপ নাই, কোনো লং টার্ম পলিসি তো দূরের কথা, শর্ট টার্ম কোনো পলিসি দেখতে পাচ্ছি না, তাহলে কালকের থেকে আমরা সবাই ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টর বন্ধ করে দিই। এইসব হেভি ইন্ডাস্ট্রির দরকার নেই। আমরা যে টাকা যেটা ধরেন আর্ন করেছি এগুলো সব বিক্রি করে দিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে বসে থাকি, মানে এই সিচুয়েশন যাতে না হয়। কিন্তু এখন যেটা দেখছি, দের ইজ নো মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সাকিব ভাই যেটা বললো, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমাদের ইন্ডাস্ট্রি হ্যাজ বিন রিঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ। কেউ এসে বললো যে এটা করো ওটা করো, তখন আমরা সব কিছু করছি, ধামধুম করে ফেলছি। তো ওনলি গুড থিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেছে গ্রিন ফ্যাক্টরি। গ্রিন ফ্যাক্টরি কিন্তু কেউ বলে না আমাদেরকে করার জন্য, আমরা নিজের থেকে নতুন যে ফ্যাক্টরিগুলো হচ্ছে সবাই গ্রিন ফ্যাক্টরি। সো এটা একটা ইয়েতে আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে যে সব জায়গায় আমরা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবো, এটাও যেমন ঠিক না, আবার ষড়যন্ত্রতে চলছে এটাও তো বাস্তবতা রয়েছে। প্রায়শই শোনা যায় যে ভারতের একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংস করে তারা ওই দেশে বাণিজ্যটা বা ব্যবসাটা নিয়ে যেতে চায়। এর ভিত্তিটা আসলে কেমন? আমি খালি এখানে আমাদের ইন্ডাস্ট্রির একটা খুব বাজে একটা অভ্যাস আছে, কিছু হলেই আমরা সবাইকে ব্লেম করি। হ্যাঁ, সবাই চায় বাংলাদেশে যে ব্যবসা আসছে, ধরেন অন্য দেশ থেকে যে আসছিল, ওটা তো এখানে এমন কিছু করে ফেলি নেই যে ব্যবসাটা এখানে আসছে। ওই দেশের কোনো ক্ষতি হয়েছে, যেমন পাকিস্তানে যেমন ফ্লাড হয়েছিল, বাংলাদেশে অর্ডার শিফট করছে। মানে কোনো একটা দেশের শ্রীলঙ্কায় ধরেন যখন পালাবদল হলো, তখন বাংলাদেশে কিছু শিফট করলো। তো এরকম কিন্তু ইটস আ গ্লোবাল থিং। আমাদের যেটা ব্যর্থতা আমি বলবো আমাদের আরএমজি ইন্ডাস্ট্রির, ওটা হলো যে আমরা পার্টনারশিপ করতে পারিনি। আমার এখানে বায়ার আসছে কারণ আমি ওই প্রোডাক্টটা চিপার প্রাইসে দিচ্ছি, ওর অন্য দেশে ওটা করতে $1 লাগতো, বাংলাদেশে ওটা ধরো আমি 90 সেন্ট দিয়ে। তারপর আমাদের যেটা খুব বাজেট অভ্যাস, নিজেরা মারামারি করে প্রাইস আরও কমিয়ে ফেলি। হ্যাঁ, আমরা কোয়ালিটি দিয়ে উই ডোন্ট ফাইট, পার্টনারশিপ করে উই ডোন্ট ফাইট। আমরা কে কত কমে দিলাম, তারপরে যখন সিক হয়ে যায় তখন এভরিওয়ান ইজ দ্য সেম বোট। দিস ইজ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এখান থেকে আবার বের হয়ে আসবো না, এটার আবার রিজন আছে। এটা হলো যে আমরা এন্টারপ্রেনিউর হিসেবে গ্রো করেছি। যে একজন গার্মেন্টস কর্মী ছিল কোনো একটা বড় গার্মেন্টসে, উনি বের হয়ে নিজে একটা গার্মেন্টস করেছে, ওনার ফ্রেন্ডরা মিলে আরো 4-5টা করলো, কিন্তু প্রফেশনালিজম ভাবে আমরা ডেভেলপ হইনি। উই হ্যাভেন্ট ডেভেলপ। আমার উত্তরটা আমি একটু মানে তাহলে যে অভিযোগগুলো রয়েছে ভারতের ক্ষেত্রে, এগুলো আমরা ইন্ডিয়া যেটা বলছেন, এখানে জিনিস হলো যে আমাদের যে ভালো কাজগুলো করে আমরা বলতে পারি না। যেই দেশে কাস্ট সিস্টেম, আমার পানি আপনি অথবা অন্য কেউ খেতে পারবে না, যেই দেশে প্রচলিত আছে, যেই দেশে আমরা তো রাইট উইং এক্সট্রিমিজম নিয়ে বহু কথা বলছি আজকাল। হ্যাঁ, বাংলাদেশে এটা কিন্তু ফ্রিঞ্জ, নট দ্য মেইন স্ট্রিম। যেই দেশে মেইন স্ট্রিমে এক্সট্রিমিজম আছে, ওই দেশে লং টার্ম যত কিছুই করুক, ওনারা অনেক ইনসেন্টিভ দিচ্ছে, উইল নট ওয়ার্ক। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের আমরা যে টিকে আছি, এটা আমাদের ওয়ার্কারদের জন্য, ওদের ডিসিপ্লিন অ্যান্ড এফিসিয়েন্সি। এটা বহু দেশ অ্যাপ্লিকেশন করতে চেয়েছে, অ্যান্ড দে হ্যাভেন্ট বিন এবল টু ডু দিস। সো আমরা যত তাড়াতাড়ি সিচুয়েশন কন্ট্রোল করতে পারবো, সামনের দিনে কিন্তু উই আর ভেরি পজিটিভ। আমরা অনেক কথা বলি, ফ্রাস্ট্রেটেড হয়ে কথা বলি যখন দেখে যাই কিছু হচ্ছে না, বাট উই আর পজিটিভ। অ্যান্ড আমরা এই দেশেই আছি। অ্যান্ড এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমি একটা বলতে চাই যে এই যে আন্দোলন যে হলো প্রাইভেট সেক্টরে, এই যে 48 of us আমরা যে সাইন করেছিলাম আমাদের নিজেদের নাম দিয়ে, আমাদের নিজেদের ফ্যাক্টরির নাম দিয়ে, উই সাপোর্টেড যে আন্দোলন, যেটা জুলাই যে অভ্যুত্থান যেটা হলো, আমরা কিন্তু নাম দিয়ে করেছি, ফ্যাক্টরির নাম দিয়ে করেছি। আজকে যদি শেখ হাসিনা মানে বিগত সরকার যদি থাকতো, আমাদের গার্মেন্টসে আগুন ধরায় দেওয়া হতো, আমাদেরকে মানে আমি তো আমাদের বেশ কয়েকজনকে দেশ থেকে চলে যেতে লাগছিল একটা সময়। আচ্ছা, হ্যাঁ, সো দিস হ্যাপেন্ড নির্বাচন আগে পরে, নির্বাচন না, এই আন্দোলনের সময়। হ্যাঁ, আন্দোলনের সময়। সো দ্য 48 যারা ছিল, এরা কারা? আরএমজি সেকেন্ড জেনারেশন যারা আমরা আছি।
কেন পালিয়ে যাওয়া লেগেছিল? কারণ উই গট থ্রেটস। ওই দিন ওই 3 তারিখে যখন গার্মেন্টস ভাঙা হলো, পরের দিন আমাদের নামে সবার নামে কেস দেওয়া, নোট পুট আপ করেছে পিএম এর কাছে, এখান থেকে ফোন আসছে, ওখান থেকে ফোন আসছে, দেখে নিব, নিব। সো এইভাবে অল অফ আস, এখানে অনেক মেয়েও আছে, সেকেন্ড জেনারেশন ফিমেল ওনার্স, অল অফ আস ওয়ার থ্রেটেন্ড। অ্যান্ড উই ওয়ার দ্য আরএমজি, অনেক কথাই বলতে পারি, উই ওয়ার দ্য অনলি ওয়ান ইন বাংলাদেশ যেদিন ওই ওপেনলি, সবাই তো ধরেন একটা অর্গানাইজেশন নামের দিয়ে একটা জেনারিক স্টেটমেন্ট দিচ্ছে, আমরা আমাদের নিজেদের নাম, নিজেদের প্রতিষ্ঠানের নাম দিয়ে স্টেটমেন্ট রিলিজ করেছিলাম। সো এই আরএমজি ইন্ডাস্ট্রি কিন্তু ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি উই ডিড দ্যাট ডে। আর যদি আজকে সরকার যদি না পতন হতো, আমাদের অস্তিত্ব আপনারা খুঁজে পেতেন না, আমাদের ব্যবসা তো দূরের কথা। থেকে আমি এই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই, এবং একই সঙ্গে ভারত প্রসঙ্গেও। না, প্রথমত আমি এই এই কি বলে যে বেশ সাহসী সিদ্ধান্ত, মানে ছাত্র আন্দোলনের ওই পর্যায়ে একটা আন্দোলনকে সমর্থন করা, এই ঝুঁকি নেওয়া, বিশেষত ব্যবসা বাণিজ্যের উদ্যোক্তা হিসেবে, সেটা বেশ, এবং এটা তো ঠিকই, যদি কোনো কারণে এই সরকার টিকে যেত তাহলে তো নিশ্চয়ই ওনাদের অবস্থা কী হতো আমরা অনুমান করতে পারি। তো সেই কারণে নিশ্চয়ই অভিবাদন জানাবো। কিন্তু আমরা আবারও এটা বলি যে দেখুন, ষড়যন্ত্র কাজ করে যখন আপনি, মানে আপনার ভেতরে অভ্যন্তরীণ শর্তটা ওই ষড়যন্ত্র কাজ করার অনুকূলে হয়। আপনি যদি অভ্যন্তরীণ শর্ত এমনভাবে তৈরি করতে পারেন যে ওইখানে আসলে ঠিক অত সহজ না আর কি, ষড়যন্ত্র ঢুকে পড়ে রয়েছে মালিক শ্রমিকের মধ্যে। তো এখন শ্রমিক ব্যবস্থাপনা, তার জন্য যে ইউনিয়ন অত্যন্ত জরুরি বিষয়, শ্রমিকের বাঁচার মতো মজুরি যে বিষয়, যে মানসম্মত বাজার মতো, তার স্বাস্থ্য, তার কর্মপরিবেশ, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এই প্রশ্নের কাঠামোগত উন্নতি মানে হচ্ছে আসলে সেই ইন্ডাস্ট্রি আরও মানে তার শক্তি বৃদ্ধি হচ্ছে, সেই দিকটা থেকে এটাকে দেখা। কারণ আপনার তো লেবারই বিনিয়োগ, তো লেবার তো আপনার মানে আপনার সম্পদ সৃষ্টি করছে। সো লেবারের জায়গায় যদি আপনার বিনিয়োগের জায়গাটা না থাকে, সেটার উৎপাদনশীলতার কারণে আপনি মার খাবেন, আবার আপনি ওই ম্যানেজমেন্টের অভাবের কারণে মার খাবেন। তো সেটা আমার মনে হয় যে আমাদের অনেকগুলো বড় আকারে কাজ করার বিষয় আছে, এবং সেই কাজগুলো যদি ঠিকমতো করা হয় তাহলে ষড়যন্ত্র তো নানান দিক থেকে হবে। বিজনেসের মধ্যে কম্পিটিশন আছে, এখন অন্যান্য দেশের অনেকেই চাইবে যে বাংলাদেশ এখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, তো ওই জায়গায় কেন আমরা কিছুটা ভাগ বসাতে না পাওয়া, মানে চাইবে। তারা নানান রকম ইনসেন্টিভ দিবে, এমনকি তারা আমাদের দেশেও এসে এই ধরনের অস্থিরতা সৃষ্টিতেও কোনো ভূমিকা রাখতে পারে। কিন্তু সেটা যদি আমরা যদি দরজা জানলা খুলে রাখি, তারপরে বলি যে চোর এসে চুরি করে নিয়ে গেছে, তাহলে তো এটা হলো না। কোনো না কোনোভাবে আপনাকে সেই সুরক্ষা দিতে হবে যে আইদার চোরই আসতে পারবে না, ফলে আমি দরজা জানলা খুলে রাখতে পারি, অথবা আমার দরজা জানলা বন্ধ থাকে যাতে করে আমি চোর না ঢুকে। কোনো না কোনো ব্যবস্থা আপনাকে নিতে হবে। সেই ব্যবস্থার জায়গাগুলোতে আমরা বলছি যে জেনুইন যে দাবি দেওয়া আছে শ্রমিকদের, সেটা ইতিমধ্যে 18 দফা ঠিক করা হয়েছে, সেটা মালিক পক্ষ সরকার পক্ষ মিলে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে সেগুলো মেনে নেওয়া হচ্ছে, এবং সেই পর্যায়ক্রমে দাবি মানার ব্যাপারটিতে শ্রমিকদেরকেও যুক্ত করতে হবে যে এটা মানা হচ্ছে। এবং শ্রমিকরা যদি এই বিষয়ে সচেতন হন, এবং একটা আমি জানি যে আজকে সকাল থেকে ভোর থেকেই শ্রমিক নেতৃবৃন্দ, বিশেষত তাসলিমা আক্তারের সাথে আমার কথা হয়েছে, তিনি গিয়েছেন, গতকালকেও মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, এবং তারা বিভিন্ন কারখানা শ্রমিকদের সাথে বৈঠক করছেন যে এই কাজের দাবি দেওয়া, শ্রমিকদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার ব্যবস্থা হচ্ছে, যদি কোনো নতুন কোনো সমস্যা থাকে সেটা নিয়েও কথা হচ্ছে, এবং কর্মপরিবেশ বজায় রাখা, এবং যাতে করে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কোনো স্যাবোটাজ গ্রুপ এটা করতে না পারে। আর সরকারের দিক থেকে আমি বারবার বলবো যে যারা বেতন পাচ্ছেন না তারা কিন্তু রাস্তায় নামবেন, এটা আপনি চাইবেন, মানে কোনোভাবে ঠেকানো যাবে না, দ্বিমত করার কিছু নেই। এবং এই বেতন তাদের না পাওয়াটার দায় দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে অবশ্যই। সেই মালিক যদি হাত তুলে বলে যে আমি পারবো না, মানে এটা তো এভাবে শেষ হয়ে যেতে পারে না। সরকারকে এক্ষেত্রে ইন্টারভেন করতে হবে, কিভাবে বেতন দিবেন আর কিভাবে মালিকদের অ্যাকাউন্টেবল করবেন। আমরা যদি শুনলাম যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার যারা দোসর ছিলেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী গ্রুপ, বা আমরা তো অনেককে কবিতা আবৃত্তি করতে শুনেছি, ইভেন মৃত্যুর পরেও শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে যাবেন এমন কথাও আমরা এই গার্মেন্টস ওনারদের কাছ থেকে শুনেছি। তাদের অনেকে পালিয়ে গেছেন, এবং তাদের অনেকে পালিয়ে যাওয়ার কারণে তাদের যেহেতু ইন্ডাস্ট্রিজগুলো একটা ভালনারেবল অবস্থা রয়েছে, চালাতে পারছে না, বা কোনোটি লে অফ ঘোষণা করা হয়েছে, এই সব জায়গা থেকে বা এই সব গার্মেন্টসের শ্রমিকরা নাকি বেশি
অস্থির হয়ে না, উঠেছে? এটা কিন্তু সত্যি না। আচ্ছা। এখানে there is a miscommunication। এখানে কিন্তু আমি পার্সোনালি আমি বলতে পারি, কারণ আমরা তো ধরেন we're in touch with everyone। পালিয়ে গেছে না গেছে ওটা আমি জানি না, বাট ধরেন দেশে অবস্থান করছে না এরকম বহু গার্মেন্টসের মালিক আছে, কিন্তু ওনারা গার্মেন্টস কিন্তু প্রত্যেক দিন আর্মির সাপোর্টে কিন্তু আমরা চাচ্ছি খোলা রাখতে, ওনারাও খোলা রাখছে। এখানে জিনিসটা হলো যে এগুলো সঠিক না, না, এটা সঠিক না। এখানে there is a miscommunication, গ্যাপ আছে কমিউনিকেশনে। এখানে যেটা করতে লাগবে, যেমন সাকিব ভাই যে কথাগুলো বললো ওনার সাথে পুরো একমত। সরকারের এই স্যালারি পেমেন্টের জন্য আমাদের একটা ফান্ড লাগবে, 3 মাসের স্যালারির জন্য একটা সফট লোন, এটা পে ব্যাক করবো। এটা কোনো মৌখিক মানে আর মাফ চাই না, সবার জন্য বলছেন আপনি? এটা সব দেখেন, আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজিএমএ পাওয়ারফুল, এক্সপোর্ট ওরিয়েন্টেড 85% কন্ট্রিবিউট করছে আর্নিংয়ে, দেখে আমাদের একটা আওয়াজ আছে, হ্যাঁ, যেটাই বলি শুনে মানুষ। তো এসএমই বাংলাদেশে তো গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরে তো বহু ইন্ডাস্ট্রি আছে, যারা স্পেশালি এসএমই যারা আছে, ওনাদের তো ব্যাংকের থেকে লোন ওইভাবে নেয়নি, ওনার বাসা বন্ধক রেখে অথবা কিছু একটা কোলাটারাল দিয়ে রেখেছে, ওনারাও কিন্তু একই সমস্যা আছে। আনফর্চুনেটলি ওদের আওয়াজটা উপরে যাচ্ছে না। হ্যাঁ, সো দিস শুড বি, এটা সরকারের করা উচিত 1 নম্বর। আর গার্মেন্টস সেক্টরের জন্য যেটা করা উচিত, যেমন একটা উদ্যোগ সরকার নিয়েছে, এটা আজকে লঞ্চ হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি হয়নি, রেশন কার্ড। এটা বিগত দিনে টিসিবির মাধ্যমে যেটা দেওয়া হতো, আমরা জানি যে 40% ধরেন চুরি হতো, ওইটাই আমরা বলেছিলাম যে ডাইভার্ট করে আপনারা ওয়ার্কারদেরকে দেন সহনীয় পর্যায়ে যাতে দেওয়া যায়। এটা ভালো একটা উদ্যোগ, এটা আশা করি এই সামনের সপ্তাহে অথবা নেক্সট উইকে উই উইল সি দিস হ্যাপেন। আরেকটা আমাদের একটা অনুরোধ থাকবে সরকারের কাছে, যে এই কনসেন্ট্রেশন আশুলিয়া, গাজীপুর এসব জায়গায় একটা ভালো মানের হসপিটাল যাতে করে দেয়, হেলথ কেয়ারটা যাতে অ্যাটলিস্ট ইয়ে করতে পারে। আর সরকারের উদ্যোগে যেটা ডরমেটরি, কারণ এখানে বড় একটা খরচ, সাকিব ভাই আমার থেকে ভালো বলতে পারবে, পার স্কোয়ার ফিট যদি হিসাব করেন, হায়েস্ট রেন্ট পে করে এই শ্রমিকরা, এই আসলে এসব রিজনে যেখানে থাকে ওনারা, কারণ সবার ডরমেটরি নেই। হ্যাঁ, ওনারা যখন ওটা নেয় ওখানে বহুত টাকা চলে যায়। এইটা যাতে সরকার, এখন যেহেতু নতুন সরকার আছে একটা, ইন্টারিম গভর্নমেন্ট বলেন যেটাই বলেন, আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো প্রস্তাব কি আপনারা বর্তমান সরকারের কাছে দিয়েছেন? আমরা দিয়েছি, কিন্তু এটা আমরা চাই যে খালি আমরা দিলে না, এটা এখন সবাই একত্রিত হয়ে কাজ হবে। এখানে সাকিব এক পক্ষ, আমি এক পক্ষ, মালিক একটা পক্ষ, ট্রেড ইউনিয়ন, এইভাবে না, আমরা একসাথে ইন্ডাস্ট্রিকে কীভাবে সামনের দিকে নিব, কারণ ইন্ডাস্ট্রি উপকৃত হলে কিন্তু আমরা সবাই উপকৃত হব। জুনায়েদ থেকে যেটা বলছেন যে স্পেশালি যারা বেতন ভাতা দিতে পারছে না, তাদের দায়িত্বটা তো সরকারের অন্তর নিতে হবে। মালিক পক্ষ কি করবে না করবে পরে কথা, কিন্তু যিনি না খেয়ে আছেন যে শ্রমিক, তিনি তো পথে নামবেনই। পেটের যন্ত্রণায় তো যে একটা কথা আছে, পেটে ক্ষুধা থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। এখানে শ্রমিকদের কিন্তু আমরা বলছি না শ্রমিকদের দোষ, এটা আমরা কিন্তু একবারও বলছি না। আমি শুরু থেকে বলছি যে ওরা ন্যায্য দেবে, এটা কিন্তু ওভারঅল একটু দাবি করছেন। আর যেগুলো ভালনারেবল অবস্থা রয়েছে যে এই গার্মেন্টসগুলো, সেগুলোর ক্ষেত্রে কি স্পেশালি কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া যেতে পারে কিনা? আমরা তো বলেছি যে সফট লোনের কথা আমরা 2 মাস আগে বলেছি। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি আমি ওটাই জিজ্ঞাসা করছি, এটা কি সব গার্মেন্টসের জন্য নাকি যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে? সব গার্মেন্টস হ্যাজ বিন এফেক্টেড, কারণ আমি তো এক্সপোর্ট করতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, এক্সপোর্ট আবার যদি না হয় আমি প্রসিড করতে থেকে দিব। আজকে লার্জ স্কেলে যদি এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন। না, আমি অ্যাসেট দিয়ে আপনি আমার মানে আমি তো ফ্রি চাচ্ছি না, আপনি মর্গেজ দিয়ে আমার থেকে। জি, প্রথমত এটা মানে ইমিডিয়েট অনেকগুলো বিষয় আছে। মানে এই মুহূর্তে কয়টা একেবারেই এক্স্যাক্টলি যারা বেতনই দিতে পারছে না, সেটাকে শনাক্ত করাটা তো সরকারের দিক থেকে বিজেএমই সহ তারা খুব দ্রুতই বসে শনাক্ত করতে পারেন। এবং তারপরে ধরুন এটা একটা ইনসেন্টিভ, একটা উদ্যোগ, যে যেহেতু এটা একটা ক্রাইসিসের ধাক্কার মধ্যে আছে, এটার কিন্তু এফেক্ট থাকবে আরো কিছুদিন, যতক্ষণ না পর্যন্ত। সাকিব ভাই একটা বিষয় বলি, দেখেন আনফর্চুনেট পার্টটা কি, এই সহায়তাটা পেয়েছে, সফট লোন পেয়েছে একটা কোম্পানি পেয়েছে। কে পেয়েছে? হ্যাঁ, তো তাহলে ওখানে 65 ক্রোর। না, এখন বেক্সিমকোকে এইটা বেক্সিমকো মানে বেক্সিমকোতে প্রায় কত 80,000 নাকি শ্রমিক? 80,000 হোক, কিন্তু ওখানে 65 ক্রোর আপনি দিবেন, আর এসএমই যারা আছে 700টা ফ্যাক্টরি, আপনি ওদেরকে কেন দিবেন না? না, সে এক্স্যাক্টলি আমি বলছি যে এটা তো মানে আপনার যেখানে শ্রমিকরা আছে সেখানে আপনাকে তো দায়িত্ব, মানে সরকার বেক্সিমকো যে কাজ করেছে তার জন্য তাকে আইন জবাবদিহিতা সেগুলো তাতে করতে হবে, কিন্তু প্রতিষ্ঠানটা যে শ্রমের উপর গড়ে উঠেছে সেটা যাতে চালু থাকে সেই জন্য সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে। সেখানে আপনার সেখানে মানে এই যে বেতন পাচ্ছে না, সেখানে গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে যাতে করে তারা সফট লোন পায়, বেতন দিতে পারে, এবং সেই টাকা আবার তারা আয় করেই ফেরত দেয়। ওই এক্সাম্পলটা কিন্তু ইজ আ ভেরি ব্যাড এক্সাম্পল সাকিব ভাই।
এই এক্সাম্পল দেখে আমার যদি এরকম বড় ফ্যাক্টরি থাকে আমি ভাববো তাহলে আমি যদি বেতন না দিলে তাহলে আমাকে তো সরকার এইভাবে ইয়ে করবে। তো এইখানে রুল অফ ল হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড, রাইট? না না, এই বড় ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি না, ছোট ফ্যাক্টরিকে তো পেতে হবে। আইটেম বলছি যে এইটা একটা মানে সামগ্রিকভাবে দেখা দরকার, পুরো সেক্টর বাড়ি দেখা দরকার। গার্মেন্টস সেক্টর একটা কারখানা আলাদা করা যাবে না। গার্মেন্টস সেক্টরের প্রবলেম একটা ছোট কারখানা থেকে শুরু হলেও ওটা পুরোটাকে নিয়ে মানে একটা বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। এইটা আশা করি যে যারা গার্মেন্টস সেক্টরের সাথে যুক্ত আছেন তারা তো আমার চাইতে নিশ্চয়ই ভালো জানেন। সরকারের যারা পলিসি মেকার তারা এটা বুঝবেন যে এটা মনে হতে পারে যে ওটা একটা বড় কারখানা, এটা একটা অত্যন্ত ছোট কারখানা, হয়তো 5-6 হাজার শ্রমিক, কিন্তু ওই 5-6 হাজার শ্রমিকের সমস্যাটা এত বড় আকারে রূপ নিতে পারে যেই উপলব্ধিটা তাদের থাকা দরকার এবং পলিসিটা ওইভাবে নির্ধারিত হতে হবে। অনেক ধন্যবাদ জুনায়েদ স্যারকে, ধন্যবাদ শামস মাহমুদ আপনাকে। দর্শক, শেষ করছি অবশ্যই যে সামারিটুকু বেরিয়ে এলো যে ষড়যন্ত্র থাকতে পারে মানে যদিও নিশ্চয়ই কোনোভাবে সেটি কাঙ্ক্ষিত নয়, ষড়যন্ত্র চলছে বিভিন্ন জায়গায়, এখানেও থাকতে পারে আমরা সেটা ধরে নিচ্ছি, কিন্তু তার বাইরেও একটা স্বাভাবিক যে অবস্থার কথা আমরা বের করে নিয়ে আসলাম যে এর বাইরেও তো শ্রমিকদের নানান ধরনের সংকট রয়েছে, মালিকপক্ষের সংকট রয়েছে, এবং সেই জায়গাটিতে শামস মাহমুদ যেটি বলছেন যে একটা সফট লোনের বিষয় এবং অবশ্যই সরকারকে দায়িত্ব গ্রহণ করে কিভাবে এই সংকট সমাধান করা যায় সেই বিষয়টি অবশ্যই ভাবতে হবে এবং সেটি সম্ভবত খুব জরুরি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই, শুভরাত্রি।